সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর অ্যান্ড ডিয়ার অফ একাডেমিক অ্যাফেয়ার্স ইউসিবি মোহাম্মদ ইসমাইল হোসেন। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু দেশের বাইরে শিক্ষা নেওয়ার জন্য বেশ আগ্রহী এবং খুব বেশি পরিমাণে তারা দেশের বাইরে শিক্ষা নেওয়ার জন্য যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান কিভাবে কাজ করছেন এবং এই প্রসিডিউরের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানটি কতটুকু এগিয়ে রয়েছে? আমাদের বাইরে যেটা হয় সেটা হচ্ছে ও লেভেল করার পরে স্টুডেন্টরা তাদের একটা ফাউন্ডেশন ইয়ার করতে হয়। আমাদের দেশে স্টুডেন্টরা ও লেভেল করার পরে এ লেভেল করতে হয়, যেটার জন্য তাদের দুই বছর সময় লাগে। সো ইউসিবি ফাউন্ডেশন ইয়ার রান করছে মোনাশ ইউনিভার্সিটির। আপনি মোনাশ ইউনিভার্সিটির নাম জানেন, ইট ইজ অ্যামং দ্য টপ 50 ইউনিভার্সিটি। ইনফ্যাক্ট রিসেন্ট র্যাঙ্কিং অনুযায়ী মোনাশ হচ্ছে পৃথিবীর 35তম বেস্ট ইউনিভার্সিটি। সো মোনাশ ইউনিভার্সিটির ফাউন্ডেশন ইয়ার আমরা বাংলাদেশে রান করছি, যেটা একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের এলিজিবিলিটি দিচ্ছে। সো বাইরে যে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যারা বাইরে যাচ্ছে তারা 4 বছরের একটা ডিগ্রি তাদেরকে করতে হচ্ছে, ইনক্লুডিং ফাউন্ডেশন ইয়ার। ওয়ারাজ বাংলাদেশে বসে তারা যদি এই ফাউন্ডেশন ইয়ারটা করতে পারে, সেই ক্ষেত্রে তারা সেই অনার্স প্রোগ্রামটা 3 বছরে কমপ্লিট করতে পারে। সো ইউসিবি এই সুযোগটা করে দিচ্ছে। প্লাস ইউসিবি ফরেন ইউনিভার্সিটিগুলোর টপ র্যাঙ্কড, আমি যদি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের কথা বলি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অনার্স প্রোগ্রাম বাংলাদেশে রান করছে। সো এই প্লাস নতুন আরেকটা প্রোগ্রাম আমরা নিয়ে এসেছি, যেটা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, ওদেরও ব্যাচেলার প্রোগ্রাম আমরা রান করছি। সো আপনি যদি ইউনেস্কোর নতুন একটা রিপোর্ট যদি দেখেন, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে অ্যারাউন্ড 53,000, খুবই কনজারভেটিভ একটা হিসাব, 53,000 স্টুডেন্ট বাইরে পড়ালেখা করতে যাচ্ছে। অ্যান্ড পার স্টুডেন্টেরকে যদি আমি দেখি যে একটা বছরে তারা যদি $40,000 যদি তারা খরচ করে, সেই ক্ষেত্রে অ্যারাউন্ড আপনি $4-5 বিলিয়ন তারা খরচ করছে বাইরে পড়তে যেয়ে। সো এই আমাদের দেশে এমনি ফরেন কারেন্সির একটা কনস্ট্রেন্টস আছে। সো এতগুলা ফরেন কারেন্সি দেশের বাইরে চলে যাচ্ছে, এটা যদি আমরা দেশে রাখতে পারি, সেই ক্ষেত্রে দেশের ইকোনমিতে এটা একটা বড় অবদান রাখতে পারে। সো ইউসিবি ক্ষুদ্র একটা এফোর্ট দিয়ে শুরু করেছে এবং স্টুডেন্টকে প্রিপেয়ার করছে যে অ্যাটলিস্ট 4 বছরের জন্য না, যে অ্যাটলিস্ট একটা বছর এখানে তারা করছে। আবার অনেককে 4 বছরের জন্য না যেতে দিয়ে এখানেই অনার্স প্রোগ্রামটা কমপ্লিট করাচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামের মাধ্যমে। বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত গ্রহণ, যাওয়া, সব কিছু মিলিয়ে একটা প্রস্তুতির ব্যাপার থাকে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা বেশ বাধা বিপত্তির সম্মুখীন হন এবং সুবিধা অসুবিধা নানা রকম জটিলতায় তারা পড়েন। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মনোবল ধরে রাখা এবং পাশাপাশি তাদের সবভাবে সাহায্য করার বিষয়টি আপনারা কিভাবে দেখেন? বেসিক্যালি আপনাকে যেটা আমি বলেছি যে ফাউন্ডেশন ইয়ার, এটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তাদের ইউনিভার্সিটির এলিজিবিলিটি দেয়। সো ও লেভেল করার পরে কিংবা এ লেভেল করার পরে স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটিতে যায়, ইটস এ স্টেপ আপ। সো এইটা সেই ইউনিভার্সিটির পড়ালেখাটা একটু অনেক একটু আপার লেভেলের, হায়ার এন্ডের পড়ালেখা যদি আমি বলি, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের এই হায়ার এন্ডের পড়ালেখাতে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। সো আমরা যেটা করছি আমাদের প্রোগ্রামের মাধ্যমে, যেহেতু বাইরের প্রোগ্রামগুলো আমরা রান করছি ফাউন্ডেশন ইয়ারে, প্লাস মোনাশ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারও আমরা রান করছি। সো এখানে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারের এডুকেশন সিস্টেমের মধ্যে যেহেতু ঢুকে যাচ্ছে, সো পড়ালেখার যে স্ট্রেস সেটা তারা মোটামুটি অ্যাবজর্ভ করে নিতে পারছে এখানে। প্লাস আমাদের লোকাল ফ্যাকাল্টি, যেহেতু ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি বিগ ব্যারিয়ার, প্লাস কালচারাল অনেক ব্যারিয়ার তো আছে। সো আমাদের ফ্যাকাল্টি, লোকাল ফ্যাকাল্টি যারা আছে, যদিও সব ফ্যাকাল্টি আপনার ফরেন ট্রেন্ড, সো সেই ফ্যাকাল্টিদেরকে যত সহজে তারা অ্যাপ্রোচ করতে পারে, বাইরের একটা নতুন এনভায়রনমেন্টে যে একটা বাইরের ফরেন ফ্যাকাল্টিকে অ্যাপ্রোচ করা তাদের জন্য ডিফিকাল্ট হয়। সো এই কারণে হেসিটেশন থাকে। প্লাস আমাদের বাচ্চারা যারা এখানে পড়ে, সো মোটামুটি আমাদের প্যারেন্টসরা তো সব কিছু তাদেরকে রেডি করে দেয়। সো বাইরে যখন তারা পড়তে যাচ্ছে, সব কিছু তাদেরকে নিজেদেরকে করতে হচ্ছে। সো এই লাইফটাকে ম্যানেজ করার যে স্কিল প্লাস পড়ালেখা, তাদেরকে দুইটা একসাথে ম্যানেজ করা অনেক ক্ষেত্রেই তাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে। এবং এই কারণে দেখা যাচ্ছে শুরুর দিকের সেমিস্টারগুলোতে তাদের রেজাল্টটা একটু ফল করে এবং সেই
রেজাল্টটা ফল করার কারণে পরে তারা ডিজায়ার্ড যে স্কোর তারা যেটা করার জন্য গিয়েছে সেটা তারা হয়তো করতে পারে না। সো ইউসিবির ক্ষেত্রে আমরা যেটা বলবো যে পড়ালেখার এই সিস্টেমে তাদেরকে অ্যাডপ্ট করার মাধ্যমে যখন তারা ফার্স্ট ইয়ারটা করছে কিংবা ফাউন্ডেশন ইয়ারটা করছে, দ্যাট মিনস পড়ালেখার যে স্ট্রেস সেটা তারা নিয়ে ফেলছে। এরপরে তখন যারা বাইরে যেয়ে যখন তারা ফার্স্ট ইয়ারটা শুরু করছে, দ্যাট মিনস লাইফটা অনেক ইজি হয় তাদের কাছে, যে তখন শুধুমাত্র পড়ালেখার স্ট্রেসটা আই নো অ্যাবাউট ইট, সে তার যে অ্যাটিটিউড আমি তো এটা করেছি, সো আমি জানি এটা, তখন সে লাইফের স্কিল যেটা সেটা সে ম্যানেজ করে, লাইফটাকে ম্যানেজ করে, প্লাস পড়ালেখাটাকে ম্যানেজ করে। সো আই গেস ইউসিবি আমরা আমাদের স্টুডেন্টের এন্ডোর্সমেন্ট যদি নেই, প্রত্যেকটা স্টুডেন্ট যারা বাইরে গিয়েছে, অস্ট্রেলিয়াতে যারা গিয়েছে, কানাডাতে গিয়েছে, ইউএসএতে গিয়েছে, সো স্টিল তারা আমার ফ্যাকাল্টির সাথে এখন কন্ট্যাক্ট এখনও মেনটেন করছে যে স্যার ইউ মেড মাই লাইফ ইজি। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেটা আমি বলি, আমাদের এখানে রিসার্চের ইনভেস্টমেন্ট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি সাউথ এশিয়ান পার্সপেক্টিভও যদি দেখেন, আমাদের নেইবারিং কান্ট্রি যারা আছে তাদের তুলনায় আমাদের ইনভেস্টমেন্ট অনেক কম। শিক্ষাতে অনেক ইনভেস্ট করতে হয়, অনেক রিসার্চ করতে হয়, কারণ আমি যদি জানতে চাই 10 ইয়ার্স ডাউন দ্য লাইন আমার বাজারে কী ধরনের স্কিলের ডিম্যান্ড হবে, সেই ক্ষেত্রে আমাকে কন্টিনিউয়াসলি রিসার্চ করতে হয়। সো এই রিসার্চটা যেহেতু হয় না, এই কারণে আমরা ইউনিভার্সিটিতে বলেন, কলেজগুলোতে বলেন, যে পাঠ্যক্রম আমরা পড়াচ্ছি এইটা আসলে বাজারমুখী না, দ্যাট মিনস মার্কেট ড্রিভেন। যদি আমরা বলি মার্কেট ড্রিভেন না, যেহেতু রিসার্চটা কন্টিনিউয়াসলি হয় না, প্লাস দের ইজ এ গ্যাপ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া। এই গ্যাপটার কারণে আমরা যেই ধরনের শিক্ষা তাদেরকে দিচ্ছি সেটা যখন তারা অ্যাপ্লাই করতে যাচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা ওইভাবে করতে পারছে না। এই কারণে দেখবেন সবাই সবার স্কিল অনুযায়ী কাজ পাচ্ছে না। তো কাজ না পাওয়ার কারণে যে ইনভেস্টমেন্টটা সে করেছে, এফোর্টটা দিয়ে, যে ইউনিভার্সিটিতে ধরেন কেউ রোবোটিক্সে পড়েছে, ওয়ারেস সে তখন আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করছে, কারণ তার স্কিলটাকে সে অ্যাপ্লাই করতে পারছে না, কারণ যেই ধরনের স্কিল তার লাগছে সেইটা সে ইউনিভার্সিটিতে ওভাবে করে শিখছে না, কিংবা এটাকে আরও বেটার করে সে এক্সপ্লয়েট করতে পারতো, সেটা সে করতে পারছে না। সো কাজের ক্ষেত্রে তার এই যোগ্যতাটাকে ব্যবহার করার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। সো এই কারণে আমি বলবো যে শিক্ষাতে অনেক ইনভেস্টমেন্ট লাগবে। যদি আপনি এখন ইনভেস্ট করেন, রাতারাতি সেটার বেনিফিট আপনি পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে। বাট ইনভেস্টমেন্টটা অনেক আগেই শুরু করা উচিত ছিল, এখনও যথেষ্ট সময় আছে। আমরা এখনও আমাদেরকে এটার পিছনে যথেষ্ট আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। আপনাদের প্রতিষ্ঠান থেকে যে এই যে স্থানীয়ভাবে যে আন্তর্জাতিক লেভেলের যে শিক্ষাটা দেওয়া হচ্ছে বা যে ডিগ্রিটা দেওয়া হচ্ছে, সেটি কি তার সামগ্রিক বৃদ্ধি বা কর্মসংস্থানে ফিউচারে আদৌ কি ইফেক্টিভ হবে কিনা, বা সেই বাইরের থেকে, দেশের বাইরে থেকে করে আসার যে ডিগ্রি আর বাংলাদেশ থেকে যে ডিগ্রি পাচ্ছে সেম লেভেলে আছে কিনা? দেখেন, আমরা যা এখানে ডেলিভার করছি সব কিছু, ধরেন আমি যদি মোনাশের প্রোগ্রামের কথা বলি, আমরা যা পড়াচ্ছি এটা মোনাশ ডেভেলপ করেছে। ওকে, আমাদের যতগুলো অ্যাসেসমেন্ট হয় সব অ্যাসেসমেন্ট আপনার মোনাশ মনিটর করে। সো মেলবোর্নে একটা স্টুডেন্ট এই প্রোগ্রামে যা পড়ছে আমাদের এখানে তাই পড়ছে, খালি লোকেশনাল একটা ডিফারেন্স আছে। সে মেলবোর্নে পড়ছে আর একজন মেলবোর্নে পড়ছে আর একজন বাংলাদেশে পড়ছে। সো কন্টেন্ট ওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স। আপনি শুনে খুশি হবেন যে এই বছর আমরা যদি আমাদের মোনাশ কলেজ ডিপ্লোমার, যদি মোনাশ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের কথা বলি, আমাদের কলেজ পুরা পৃথিবীতে টপ করেছে। দ্যাট মিনস আমাদের 100% পাস রেট ছিল, ডিএইচডির পার্সেন্টেজ ছিল 82%। সো আমরা কম্পিট করছি, এবং আমাদের স্টুডেন্টরা যারা ওখানে সেকেন্ড ইয়ারে পড়তে যাচ্ছে তারাও ওখানে ডিএইচডি এরকম পারফর্ম করছে। So as far as content is concerned, it is as good as Australia. যদি আমি অস্ট্রেলিয়ার কথা যদি বলি, আমি ইউকের কথা যদি বলি, যারা আমরা এলএসসি প্রোগ্রাম আমরা যেটা রান করছি, সো এক্স্যাক্টলি সেম কারিকুলামে আমরা পড়াচ্ছি, সেম কন্টেন্টে পড়াচ্ছি,
সেম অ্যাসেসমেন্ট হচ্ছে, সো ভ্যারিয়েশনের তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে পুরো ইউকের এনভায়রনমেন্টটা আমরা দিতে পারছি না, বাট বাকি যে পড়ালেখার যে ডেলিভারি যদি বলেন, কন্টেন্ট বলেন, সব কিছু এখানে একই রকম করেই দেয়া হচ্ছে। আচ্ছা, এবং বিদেশি যে শিক্ষার্থীরা পড়তে যাবেন তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে বা কোন দিকগুলো তাদের মাথায় রাখা প্রয়োজন? সবার আগে আমি বলবো যে সে তার ক্যারিয়ারটা কোন দিকে গড়তে চায় সেটা আগে চিন্তা করা, এবং তারপরে দেখা উচিত যে এই যে ক্যারিয়ারটা আমি গড়তে চাচ্ছি এটার জন্য আমার কি ধরনের স্কিল লাগবে, কোন সাবজেক্টে আমার স্পেশালাইজেশন লাগবে। সো এইটা যদি সে চিন্তা করার পরে এরপরে সে ইউনিভার্সিটিগুলোকে সার্চ করতে পারে যে কোন ধরনের ইউনিভার্সিটি, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এবং ভালো ইউনিভার্সিটি সবসময়ের জন্য এক্সপেন্সিভ হবে। ধরেন আমি মোনাশের কথা যদি বলি, মোনাশের প্রোগ্রাম যেহেতু আমরা রান করছি, মোনাশে একটা স্টুডেন্টকে যদি একটা বছরে অ্যারাউন্ড $60,000 তার খরচ হয়, সো ইটস এ লট অফ মানি, অ্যান্ড ডেফিনেটলি কোয়ালিটি ইজ ফার বেটার। কারণ সো এই কারণে যদি কোনো সুযোগ থাকে যে এইটাকে কোনো না কোনোভাবে, কারণ এটা সবার জন্য ইকুয়ালি অ্যাফোর্ডেবল না, যদি না স্কলারশিপ উচ্চবিত্তদের জন্য আসলে অ্যাফোর্ডেবল, বাট যারা মধ্যবিত্ত আছে বা নিম্নবিত্ত আছে তারা আসলে পড়াশোনার ইচ্ছে থাকলেও হয়তো বা তারা করতে পারবেন না। বাট সেই ক্ষেত্রে ইউসিপি তাদেরকে হেল্প করছে ইন এ সেন্স। দেখেন, আপনি যদি আমি যদি মোনাশের কথা যদি বলি, মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার প্লাস ফার্স্ট ইয়ার যদি একটা স্টুডেন্ট এখানে করে, সো এইখানে আমি যদি বলবো যে অলমোস্ট 1/10 খরচ করে সে এখানে ফার্স্ট ইয়ার করতে পারে। সো একটা বছরের যে খরচ সিগনিফিক্যান্টলি 70 to 80% সে সেভ করতে পারে। সেভ করলে যেই টাকাটা সে এখন এখানে সেভ করছে সেটা সেকেন্ড ইয়ারে সে খরচ করতে পারে। দ্যাট মিনস ওভারঅল যে কস্ট, একটা টপ রেটেড ইউনিভার্সিটিতে পড়ার যে খরচ, সেটা সিগনিফিক্যান্টলি কমে যায়। সো আমি এটার পরে আরও বেশি জোর দিব যে খালি ফাইন্যান্সিয়াল কস্ট না, সোশ্যাল কস্ট, ইমোশনাল কস্ট কিন্তু অনেক বেশি। যে একটা খুবই হাইলি মোটিভেটেড স্টুডেন্ট যে এখানে খুব ভালো করছে, ওখানে যেহেতু একটা কালচারাল শক আছে, প্লাস অনেক কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সেই কারণে অনেক ক্ষেত্রে তাদের পারফরমেন্স খারাপ হয়। তারা যদি এখানে লোকালি অ্যাভেলেবল ইন্টারন্যাশনাল যে এডুকেশন যেটা আছে, যেটা ইউসিবি দিচ্ছে, এইটাকে যদি অ্যাভেল করতে পারে, এইটা অ্যাভেল করলে আমি দেখেছি আমাদের একটা স্টুডেন্ট এবছরই সে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে এবং 100% স্কলারশিপ সে পেয়েছে, হুইচ ইজ ভেরি রেয়ার। আন্ডারগ্র্যাডে 100% স্কলারশিপ ইজ ভেরি রেয়ার। সো এরকম সুযোগ আছে, এবং মোনাশেরও অনেক স্কলারশিপের সুযোগ আছে। সো এই সুযোগগুলো ডেফিনেটলি অ্যাভেল করা যায়, এই ইউসিবি করে দিচ্ছে এই সুযোগগুলো। আরেকটা বিষয় থাকে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের বাইরে থেকে কিন্তু ডিগ্রি নিয়ে আসার পর তার প্রায়োরিটিটা অনেক হাই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে চাকরিতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাংলাদেশ থেকে ডিগ্রি নেওয়ার পর কিন্তু চাকরিতে তার অনেক বেশি বেগ পেতে হয়। তো সেই ব্যাপারটা আপনারা কতটুকু হ্যান্ডেল করতে পারছেন? দেখেন, আমরা কিন্তু বাইরের এডুকেশনটাই দিচ্ছি, বা এক্স্যাক্টলি আমি আগে আপনাকে যেটা বললাম, কন্টেন্ট ওয়াইজ যদি বলেন, অ্যাসেসমেন্ট ওয়াইজ বলেন, অ্যান্ড আমরা কিছু কিছু এমপ্লয়ার যারা আছে বাংলাদেশে তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হয়েছি যে দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম ডিগ্রি, লোকেশনাল একটা ডিফারেন্স আছে, কেউ অস্ট্রেলিয়াতে পড়ছে আর কেউ বাংলাদেশে পড়ছে, কন্টেন্ট ইজ সেম। সো কন্টেন্ট সেম মানেই, অ্যাসেসমেন্ট সেম মানেই যে স্কিলটা তার এই ডিগ্রিটার থেকে পাওয়ার কথা, সেই স্কিলটা সে পাচ্ছে। সো অলরেডি আমি যদি কিছু লোকাল মাল্টিন্যাশনাল কোম্পানি, বাইরের যে মাল্টিন্যাশনাল যেগুলো আছে, দে আর অলরেডি কনভিন্সড। সো বাংলাদেশের যে স্কিলড হিউম্যান ক্যাপিটালের যে নিডটা আছে, ইউসিবি চেষ্টা করছে সেইটা ফিল আপ করার জন্য, কারণ আমরা ফরেন কারিকুলাম ট্রেন্ড হিউম্যান ক্যাপিটাল আমরা তৈরি করছি। সো এই ক্যাপিটালটা তৈরি করার মাধ্যমে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এক্সপ্যাট্রিয়েট কাজ করে, অ্যান্ড এই এক্সপ্যাট্রিয়েটদের পিছনে সেক্টর ওয়াইজ বাংলাদেশের $8 থেকে $10 বিলিয়ন খরচ হয়। মানে এক্সপ্যাট্রিয়েটদেরকে কেন এমপ্লয়াররা এমপ্লয় করে? কারণ তারা ফরেন ট্রেন, তাদের ওই স্কিলটা আছে।
এখন বাংলাদেশে বসে আমি যদি এই ফরেন স্কিলটা আমার স্টুডেন্টদেরকে দিতে পারি, দে উড বি অ্যাজ গুড অ্যাজ এ ফরেনার, অ্যাজ গুড অ্যাজ অ্যান এক্সপ্যাট্রিয়েট। তখন এক্সপ্যাট্রিয়েটদের পিছনে আমার এত টাকা খরচ করতে হবে না, এই টাকাটা আমার দেশেই থাকবে। খুব সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।